আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দিনে দিনে বাজারে যে হারে মোবাইল ফোনের দাম বাড়তেছে, আমার মনে হয় না ওদের ভবিষ্যতে 15,000 থেকে 20,000 টাকার এই সুইট পয়েন্ট যেটাকে বলি আমরা, এই রেঞ্জের মধ্যে আসলে কোনো এন্ট্রি লেভেলের বাজেট ফোন দেখা যাবে। তো যাই হোক, এই মুহূর্তে বাংলাদেশে রিসেন্টলি বেসিক্যালি রেডমির একটা ফোন এন্টার করছে। এটা হচ্ছে রেডমির 14C, যেটা বেসিক্যালি হচ্ছে 15,000 টাকার রেঞ্জে আসছে এবং এটা টার্গেট মার্কেটটাও হচ্ছে যারা মিডিয়া কনজামশন করেন বা টুকটাক যারা সিনিয়র এজের পার্সন আছেন তাদের জন্যই আসলে। সো সুতরাং দেখা যাক এই বাজেট রেঞ্জে এই ফোনটি আপনাদেরকে কি কি অফার করছে। চলুন আমরা প্রথমে বক্সটা খুলে দেখি কি কি পাচ্ছি আমরা বক্সে কন্টেন্ট হিসাবে। বক্সটা খুললেই প্রথমে পাবেন একটি Xiaomi Redmi 14C একটি ফোন, সাথে একটি টিপিইউ ব্যাক কভার এবং সাথে পাচ্ছেন আপনারা একটা ওয়ার্ডের চার্জিং ব্রিক এবং থাকছে ইউএসবি টাইপ A টু টাইপ সি, আর সাথে পাচ্ছেন অবশ্যই একটা সিম ইজেক্টর এবং নেসেসারি ডকুমেন্টেশনস। বর্তমানে বাজারের প্রেক্ষাপটে আসলে ফোনগুলোতে নানা রকম কস্ট দেখায়, এখানে বক্সে অনেক কিছু দিতে চায় না। যাই হোক, এখানে মোটামুটি আপনাদের সব কিছুই দিছে আইটেমগুলো। সো এখানে অন্তত আপনারা জিতছেন বলা যায়। তো আমার কাছে ফোনের ডিজাইনটা খুব একটা আসলে ভালো লাগে নাই, বাট অনেকের হয়তো এটা ভালো লাগতে পারে। যদিও বা ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার, যেটা আমার কাছে হয়তো অপছন্দের জিনিস অন্যের কাছে এটা পছন্দ হতে পারে। পিছনে একটা রাউন্ড সার্কেলের একটা শেপের ক্যামেরা সার্কেল দেওয়া আছে, আর ফোনটা বেশ ভারী আসলে। ফোনটার ওয়েট হচ্ছে 211 গ্রামের মতো। বিশেষ করে ক্যামেরা পোর্শনটাতে একটু নিচু হয়ে যায়, যেহেতু ওখানে ক্যামেরা মডিউলটা আছে। সো ওখানে ক্যামেরা পোর্শনটা কিছুটা ঝুঁকে যায় হাতে নিলে। তো এমনিতে এটা সাইড ফ্রেম এবং ব্যাক পার্ট দুইটাই প্লাস্টিকের, এবং পিছনের যে ব্যাক পার্টটা সেটা একেবারে একটু গ্লজি টাইপের। সো এখানে হাতের ছাপ একটু বেশিই পড়বে। তো এই ক্ষেত্রে আপনাদের জন্য সলিউশন হচ্ছে আপনারা যে বক্সে যে কাভারটা আসছে সেই কাভারটা আপনারা অ্যাপ্লাই করলে আই থিঙ্ক এই প্রবলেমটা আপনারা কিছুটা রিডিউস করতে পারবেন। আর বাংলাদেশে যেহেতু ফোনটি এখন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, সো আপনারা কয়েকটা কালার ভেরিয়েন্টও পাচ্ছেন এখানে। বেসিক্যালি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে ক্লাসিক কালার যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক। দেন আপনারা আরও পাচ্ছেন তিনটা কালার, এটা হচ্ছে গ্রিন, পার্পল অ্যান্ড ব্লু কালার। আর ফোনটিতে পোর্টস এন্ড বাটন হিসাবে নিচের দিকে পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি, প্রাইমারি মাইক্রোফোন এবং 3.5mm জ্যাক। আর এই স্পিকারটি হচ্ছে একটি মনো স্পিকার। আপার সাইডে থাকছে না কোনো প্রকারের মাইক্রোফোন, মানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং থাকছে না শাওমির যে চিরচারিত ইনফ্রারেড সেন্সর, সেটাও থাকছে না। বাট স্পিকারটা মনো হইলেও এখানে বেশ লাউড বলা যায়। আর সিম কার্ড স্লটে পাচ্ছেন আপনারা দুইটি সিম ইউজ করার সুবিধা, আর সাথে পাশে থাকছে অবশ্যই একটা ডেডিকেটেড একটা এসডি কার্ড ইউজ করার একটা স্লট। তো যাদের আসলে এক্সট্রা স্টোরেজ প্রয়োজন পড়বে তারা চাইলে এই স্টোরেজ বাড়ানোর যে স্লটটা আছে সেটা দিয়ে আপনারা বাড়াতে পারবেন আপনাদের স্টোরেজ। আর ফোনটিতে ডিসপ্লে সেকশনে পাচ্ছেন আপনারা 6.88 ইঞ্চের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, এবং এটা সাপোর্ট করে 120 হার্জ রিফ্রেশ রেট। আর অবশ্যই ডিসপ্লেটি হচ্ছে এইচডি প্লাস, নট ফুল এইচডি। আর ডিসপ্লেটা ম্যাক্সিমাম ব্রাইটনেস সাপোর্ট করে 600 নিটস, আর এমনিতে নর্মালি এটা হচ্ছে 450 নিটসে থাকে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84%। সো আশেপাশে বেজেল বেশ ভালোই পাবেন, স্পেশালি নিচের চিনটা বেশ মোটা বলা যায়। তবে এই প্রাইস রেঞ্জে আসলে এতটুকু স্যাক্রিফাইস না করলে আসলে ফোন পাবেনই না আপনারা। আচ্ছা, ডিসপ্লে সেকশনে আরেকটা বিষয় হচ্ছে এখানে দিছে একটা কদাকর নচ সিস্টেম, যেটা আসলে 2024 সালে খুব একটা মানানসই না। চাইলে ব্র্যান্ডগুলো আসলে এখানে একটা পাঞ্চল দিতেই পারতো। পাঞ্চল দিলে এখানে হয়তো একটু সেটটা দেখতো একটু আউটলুকটা ভালো লাগতো আর কি। এবার আসা যাক এই ফোনটির মেইন সেকশনে, যেটা হচ্ছে প্রসেসর সেকশনে পাচ্ছেন আপনারা মিডিয়াটেকের একটি G81 Ultra প্রসেসর, যেখানে আপনারা পাচ্ছেন দুইটি 2.2 গিগাহার্জের কর্টেক্স A75 এবং 6টি 1.8 গিগাহার্জের কর্টেক্সের A55 কোর। আর এখানে আপনারা জিপিইউ হিসেবে পাচ্ছেন মালি G51, আর যার ট্রানজিস্টর সাইজ হচ্ছে আপনার 12nm। আর এখানে সাপোর্ট করতেছে LPDDR4X র্যাম, এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন আপনারা EMC 5.1। এখানে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 5টি ভেরিয়েন্ট, 128 4GB র্যাম, 128 6GB র্যাম, 128 8GB র্যাম, আর 256তে পাচ্ছেন 4 এবং 8GB র্যামের ভেরিয়েন্ট। তবে বাংলাদেশে এই মুহূর্তে যেটি অ্যাভেলেবেল হয়েছে অফিসিয়ালি সেটা হচ্ছে 6GB র্যামের ভার্সনটি, অর্থাৎ 6128। আচ্ছা, আর এই ফোনটির যে প্রসেসরটি দেওয়া আছে মানে G81 Ultra, এটি হচ্ছে অনেকটা মিডিয়াটেকের একটা প্রিভিয়াস জেনারেশনের প্রসেসরের মতো, যেটা হচ্ছে G85। আপনারা যদি এটা আন্তত বেঞ্চমার্ক বা গিগবেঞ্চের বেঞ্চমার্কগুলো দেখবেন মোটামুটি সেম রেজাল্ট। এটার আন্তত বেঞ্চমার্ক 2,64,823, এবং দেখবেন আপনার G85 এরও সেম। ইভেন গিগবেঞ্চের সিঙ্গেল করে স্কোর যদি খেয়াল করেন সেখানেও দেখবেন সেম।
সিঙ্গেল করে দেখবেন 413 এবং মাল্টি করে হচ্ছে 1391 এবং G85 এর যে প্রসেসরটা ছিল আগে সেই জিনিসটারও রেজাল্টটা অনেকটাই একই রকম। তো বলা যায় যে এটা একটু হালকা করে হয়তো টুইক করে এটা নতুন নাম দিয়ে আসছে, যদিও বা এটা একটু হালকা টুইকিং করা হয়েছে। সো এখানে হয়তো যেহেতু একটা বিশাল গ্যাপ রয়ে গেছে প্রসেসরটার মধ্যে, অর্থাৎ ওইটা 2 বছর আগের প্রসেসর, এটা 2 বছর পরের প্রসেসর। সো এটা হয়তো এখনকার অ্যাপসের সাথে খুব ভালোভাবে অপটিমাইজ হবে, শুধু এটাই এখান থেকে হয়তো বেনিফিট আপনারা পাইতে পারেন। আচ্ছা, এই প্রাইস রেঞ্জের মধ্যে আসলে আপনারা গেমিং ফোন খুব একটা এক্সপেক্ট করতে পারেন না 2024 সালে। সো এটার ক্ষেত্রেও কোনো ডিফারেন্ট না, তবে এমন না যে এখানে কোনো গেমস খেলতে পারবেন না, এখানেও আপনারা গেমস খেলতে পারবেন, কিন্তু গেমসটা হবে খুব বেসিক লেভেলে। যেমন এখানে যদি আপনার পাবজি খেলতে যান, এখানে হাই সেটিংয়ে কখনোই খেলতে পারবেন না, হাই মিডিয়াম ফ্রেম রেটে এগুলো খেলতে পারবেন না, মোটামুটি এখানে লো ফ্রেম রেটে এবং লো গ্রাফিক্সে খেলতে হবে। আর এখানে গেম খেলার সময় যখন একটু প্রসেসরটা হালকা একটু গরম হয়, তখন টাচ লেটেন্সিটা একটু ফেস করতে হবে, অর্থাৎ টাচ ডিলে হয় প্রচুর এখানে, মানে টাচ করলে মনে হয় রেসপন্স হচ্ছে না, এই ধরনের কিছু ইস্যু আপনারা ফেস করতে পারেন। সো এখানে আপনারা টুকটাক গেম খেলতে পারবেন, যেমন সাবওয়ে সাফার বা টেম্পল রান বা টুকটাক যেগুলো গেম আছে খুব বেসিক লেভেলের গেম, এগুলো টুকটাক খেলতে পারবেন, কিন্তু এটা কখনো গেমিং ডিভাইস না, এটা হচ্ছে মিডিয়া কনজামশন বেস একটা ডিভাইস। আর এই ফোনটিতে পাচ্ছেন আপনারা Xiaomiর HyperOS, যেটি Android 14 বেসড। আর এই ফোনটিতে টুকটাক কিছু ব্লুটুথ থাকবেই, কারণ যেহেতু এটা বাজেট ফোন। সো এগুলো আপনারা আবার আনইনস্টলও করতে পারতেছেন, সেটা হচ্ছে পজিটিভ সাইড। আর এই ওএসটা এই প্রসেসরটার সাথে খুব একটা ভালো বলবো না আমি আসলে, যেহেতু এটা বাজেট ফোন। সো এখানে অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং এর একটা ডিলে দেখবেন আপনারা, এবং ওইটা মিনিমাম, এবং এই বাজেট রেঞ্জে আসলে এই ধরনের ডিলে অ্যাকসেপ্টেবলই বলা যায়। বাট আদারওয়াইজ মোটামুটি ভালোই, পারফরমেন্সটা ওভারঅল ভালো বলা যায়। আর কানেক্টিভিটি সেকশনে পাচ্ছেন আপনার ডুয়েল 4G সাপোর্ট, এবং এটা অবশ্যই ডুয়েল স্ট্যান্ড বাই। আর সাথে থাকছে আপনি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.4 এবং NFC, যদিও বা এটা আমাদের দেশে আসবে না, এটা কিছু কিছু মার্কেট ভেরিয়েন্ট হয়তো পাইতে পারেন। আর এছাড়া থাকছে আপনাদের জন্য FM রেডিওর সাপোর্ট। আর ফোনটিতে ক্যামেরা সেকশনে পাচ্ছেন আপনার 50 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা অ্যাপারচার হচ্ছে 1.8। আর এছাড়া থাকছে আপনাদের 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা, যেটির অ্যাপারচার হচ্ছে আপনার 2.4। আর সেলফিতে থাকছে আপনার 13 মেগাপিক্সেলের একটি শুটার, যেটার অ্যাপারচার হচ্ছে 2.0। আর এছাড়া আপনারা ফ্রন্ট এবং ব্যাক দুইটা দিয়েই সর্বোচ্চ 1080 30 ফ্রেমে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে পাচ্ছেন না আপনারা কোনো ধরনের ইমেজ স্টেবিলাইজেশন। আচ্ছা, এখন একটু কথা বলি এই ক্যামেরাটা নিয়ে। যদিও এটা বাজেট রেঞ্জের ফোন, এখানে আমি আসলে বলতে পারবো না যে এটা দিয়ে খুব ভালো ছবি আসে, কিন্তু এই ক্যামেরাটার বেশ কিছু প্রবলেম আছে। দিনের আলোতে যদি প্রপার লাইট কন্ডিশন থাকে তাইলে আপনি টুকটাক ছবি তুলতে পারবেন, কিন্তু সেখানেও একটা ঝামেলা রয়ে গেছে ফোনটা, কালার স্যাচুরেশনটা কম, এবং এই ফোনটাতে আপনি দিনের বেলাও ছবি তুলতে গেলে একটা শার্পনেস বা ডিটেলসের ঘাটতি দেখতে পারবেন। তো আসলে এই রেঞ্জে হয়তো এটা অ্যাকসেপ্টেবল, কিন্তু অ্যাকসেপ্টেবল হলেও অন্তত ছবি তোলার মতো করে একটা ক্যামেরা দেওয়া দরকার। আর সেলফি সেকশনের কথা বলবো যেটা, সেটা হলো এখানেও সেম, যদিও বা এখানে আবার আপনার ব্যাক ক্যামেরার মতো শার্পনেসের একটা ঘাটতি তেমন একটা দেখা যায় না, বাট টুকটাক তোলা যায় ছবি। কিন্তু ক্যামেরাটাতে চাইলে Xiaomi আরো ডেভেলপ করতে পারতো, আর একটু বেটার শুটার দিতে পারতো, বা ওদের যে সফটওয়্যার অ্যালগরিদমের মাধ্যমে হয়তো আর একটু বেটার আউটপুট দিতে পারতো, যেটা আপনারা এখানে পাচ্ছেন না। আর নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে আপনারা এখানে নাইট ফটোগ্রাফির অপশন পাচ্ছেন, কিন্তু আসলে যেহেতু মেইন ক্যামেরা দিনের আলোতেই খুব একটা ভালো আসে না, তো নাইট ফটোগ্রাফিতে কিভাবে আসবে? এখানে নাইট ফটোগ্রাফিতে যদি আপনারা নাইট মোড অন করেন, সেক্ষেত্রে দেখা যায় কি ছবিটা তোলার পর একটু সময় নেই, এবং এটা প্রসেসিং হয় একটু স্মুদার করে, বিশেষ করে নয়েজটাকে রিডাকশন করে, এবং নয়েজ রিডাকশন করতে গিয়ে যেটা করে স্ক্রিনটাকে, মানে ছবিটাকে প্রচুর স্মুদার করে ফেলে, এবং যেটা ডিটেলসের যে ঘাটতিটা সেটা এখানেও রয়ে গেছে আসলে। ব্যাটারি সেকশনে পাচ্ছেন আপনারা 5160 মিলিঅ্যাম্পিয়ারের একটি নন রিমুভেবল ব্যাটারি, এবং সাথে থাকছে আপনার 18 ওয়াটের একটি চার্জিং। এই ব্যাটারিটা বেশ ভালো একটা ব্যাকআপ দেয়, কারণ যেহেতু এটা একটা HD+ ডিসপ্লে, সো এখানে ওইরকমভাবে আসলে পাওয়ার হাঙ্গ্রি না, আর প্রসেসরটাও আসলে ওরকম কোনো স্ট্রং প্রসেসর, সো আপনারা ইজিলি এটা 8-9 ঘন্টার মতো আপনার স্ক্রিন অন পাবেন। এই ফোনটা যদি আপনারা খুব হেভি ইউজও করেন মিডিয়া কনজামশনের জন্য, সেক্ষেত্রে হয়তো আপনারা এটা 1.5 দিন পরে আপনাকে একটা চার্জ দিতে হতে পারে। আচ্ছা, আসুন এবার কথা বলি এই ফোনটার ভালো দিকগুলো। এই ফোনটাতে আপনারা পাচ্ছেন একটা ম্যাসিভ ব্যাটারি, সো চার্জিং এর তো কোনো ইস্যু থাকতেছেই না আপনাদের। এছাড়া এটার প্রাইসটাও যথেষ্ট পরিমাণ কম বর্তমানের বাজারের প্রেক্ষাপটে, আর যেহেতু পাচ্ছেন আপনার লার্জ স্ক্রিন, এবং এটা অবশ্যই HD+, সো ব্যাটারি কনজামশনের ক্ষেত্রেও এটা একটা আপনাকে ভালো সাপোর্ট দিবে। আর এই ফোনটার মেজর কিছু জিনিসে আমি ইমপ্রুভমেন্টের সাজেশন বলবো অবশ্যই, সেটা হলো এই 2024 সালে আসলে এই ধরনের নচ সিস্টেমের ক্যামেরা আসলে এটা মানানসই নয়, কারণ আমরা দেখতেছি
দেখতেছি এই রেঞ্জের আরো কমেও আপনার পাঞ্চ হোল দিচ্ছে, সো এখানে একটা পাঞ্চ হোল অবশ্যই দরকার ছিল। তারপর হচ্ছে এখানে স্পিকারটা হচ্ছে মনো স্পিকার, 10,000 টাকা রেঞ্জের মতো দেখা যায় এখন স্টেরিও স্পিকার দিতে, সো এখানেও চাইলে ওরা দিতে পারতো। এখানে আরেকটা মেজর ইস্যু দেখা গেছে, যেটা হলো যখন আপনি হেভি গেম খেলবেন বা কিছু খেলতেছেন তখন টাচ লেগেসির একটা বিশাল ফ্যাক্টর এখানে কাজ করে, মানে আপনি হয়তো ক্লিক করতেছেন বা টাচ করতেছেন, রেসপন্স করতেছেন, এই ধরনের কিছু ইস্যুস এখানে আছে। তবে ইস্যুসটা এমন না যে আপনার কিছু ফোনের মতো যে আপনি যখন টাচ করলেন কাজ করতেছে না, শেষে ফোনটা জিনিসটাকে হ্যান্ডেল করতে না পারে পুরো ফোনটাই রিস্টার্ট হয়ে গেছে, ওই ধরনের কোনো ইস্যুস আসলে এখানে নাই। হ্যাঁ, পিক্সেলের ডেন্সিটি যে পিপিআই যেখানে শর্টেজটা আছে এটা খুব ক্লোজ করে দেখলে বোঝা যায়। তো সো এই বিষয়গুলো যদি কনসিডার করেন তাইলে আপনারা এই ফোনটা নিতে পারেন। তবে আপনি যদি বাজেটের মধ্যে আরও 2,000 বা 1,000 টাকা বা 3,000 টাকা বাড়াইতে পারেন আপনারা, তাইলে কিন্তু এটার অল্টারনেটিভ অনেক ফোন বর্তমানে আসলে বাজারে অ্যাভেলেবেল আছে। এবং আমি ভালো ব্র্যান্ডের মধ্যে যদি বলি, মোটোরোলার অনেক ফোন আছে, যেমন মোটো G45, যেটা এটার চেয়ে প্রসেস সেকশনে অনেক বেটার, সো ওগুলোও দেখতে পারেন চাইলে আপনারা। তো যাই হোক, এই হলো আজকের ভিডিও আপনাদের সাথে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, এবং আপনাদের এই ফোনটাতে কী কী খারাপ লাগছে আর কী কী ভালো লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের ভিডিও সম্পর্কিত কোনো ধরনের সাজেশন থাকলে সেটাও কমেন্ট বক্সে আমাদেরকে ইনফর্ম করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।